থেকে আইসিএল মানে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল তখন ছিল, আইসিএল থেকে একটা আইন পাস করা হয়, একটা অ্যাক্ট পাস করা হয়, তার নাম হচ্ছে রাওলাট অ্যাক্ট। কি? রাওলাট অ্যাক্ট। এই রাওলাট অ্যাক্ট স্যার সিডনি রাওলাট এনার নাম অনুসারে ইনি বিলটা এনেছিলেন, তাই এনার নাম অনুসারে, এর নাম অনুসারে রাওলাট অ্যাক্ট নামটা হয়। অ্যাকচুয়ালি এর অ্যাকচুয়াল যে নাম রাওলাট অ্যাক্টের সেটা হচ্ছে দ্য অ্যানার্কিয়াল। এটা একবার ইউপিএসসি এক্সামে এসেছিল, এবং ইউপিএসসি ডব্লিউবিসিএস এই এক্সামগুলোর মজা হচ্ছে এই এক্সামগুলোতে কঠিন কোয়েশ্চেন যেমন হয়, কঠিনের থেকে বড় জিনিস হচ্ছে এমন কিছু কোয়েশ্চেন করা হয় যে কোয়েশ্চেনটা আমরা সরাসরি মানে আমরা অন্য কিছু এক্সাম দেওয়ার সময় যে কোয়েশ্চেনগুলোকে আমরা অ্যাভয়েড করে যাই, ঠিক সেই ধরনের কোয়েশ্চেন এখান থেকে করা হয়। মানে একটা বিষয়কে জানতে হলে সম্পূর্ণ জানতে হবে, তাই এমসিকিউ পড়ে বা অন্য কিছু পড়ে ডব্লিউবিসিএস বা ইউপিএসসির মতো পরীক্ষা এক্সাম ক্র্যাক করা খুব মুশকিল, ঠিক আছে না? তো ডিপলি যেটা জানতে হবে, যে বিষয়টা নিয়ে জানবো সেই বিষয়টা ডিপলি জানবো, এবং সেইভাবেই ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস ক্র্যাক করা সম্ভব। এর আরেকটা নাম হচ্ছে, যে মেন নামটা ছিল সেটা হচ্ছে রাওলাট অ্যাক্ট, সেটা হচ্ছে দ্য অ্যানার্কিয়াল রেভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট 1990। এটা হচ্ছে রাওলাট অ্যাক্টের ফুল নেম। তো যেটা বললাম, স্যার সিডনি রাওলাট, তার চেয়ারম্যানশিপে এই রাওলাট অ্যাক্ট ইন্ডিয়াতে আনা হয়। কোন ধরনের একটা অ্যাক্ট আসে যে অ্যাক্টের একটাই উদ্দেশ্য যে যাকে খুশি তাকে অ্যারেস্ট করে, এর একটাই উদ্দেশ্য ছিল এই অ্যাক্টের, যাকে খুশি তাকে অ্যারেস্ট করে। এই জন্য এই অ্যাক্টকে তখনকার লিডার্সরা এই অ্যাক্টকে নাম দিয়েছিল নো অ্যাপিল, নো দলিল, নো ওয়াকিল। তার মানে হচ্ছে কিচ্ছু করা যাবে না, অ্যাপিল করা যাবে। যারা এই অ্যাক্টের এগেইনস্ট, এই অ্যাক্টের আন্ডার যাদেরকে অ্যারেস্ট করা হবে, যাদেরকে আটকে দেওয়া হবে, তাদের এগেইনস্ট, তাদের জন্য কোনো অ্যাপিল করা যাবে না, তাদের জন্য কোনো দলিল মানে তাদের জন্য লড়া যাবে না, তাদের জন্য কোনো ওকিল মানে উকিল রাখা যাবে না। ঠিক এরকম ভাবে এইরকম অপ্রেসিভ একটা অ্যাক্টকে নিয়ে আসা হলো কবে না 18th মার্চে এটাকে পাস করা হলো বিলটাকে 1989। পরপর সিকোয়েন্স অনুযায়ী শোনো, দেখবে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং খুব ভালো করে মাথায় থাকবে। 18th মার্চ এই একটা ডেট। ঠিক 18th মার্চের পরে তারপরে তো সারা দেশে এই অ্যাক্ট নিয়ে বিভিন্ন রকমের খবরের কাগজে লেখালেখি চলছে, তারা বিভিন্ন রকমের আলোচনা করছে, তারা বিভিন্ন রকমের সভা করছে। সেখানে গান্ধীজি এসছে, গান্ধীজি সবে তিনটে সত্যাগ্রহ করে এসছে, সেই তিনটেতেই তার সাকসেস রেট চরম ছিল। তো তারপরে তিনি ময়দানে নামছেন, বাদবাকি যারা নেতারা রয়েছে তারা নামছে, তার মধ্যে রেভলিউশনারি মানে তখনকার চরমপন্থী নেতারাও তাদের অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছেন। ঠিক এই সময় এই ধরনের অ্যাক্টকে যখন নিয়ে আসা হলো, তখন প্রথমেই এই অ্যাক্টকে নাম দেওয়া হলো আমাদের ইন্ডিয়ান লিডারদের দ্বারা, কি এটা ব্ল্যাক অ্যাক্ট। কি এটা না, এটাকে ব্ল্যাক অ্যাক্ট বলে দেওয়া হলো, কালা কানুন, কালো আইন, এটাকে নাম দেওয়া হলো ব্ল্যাক অ্যাক্ট। এবং তার পরপরই এই অ্যাক্টের এগেইনস্টে গান্ধীজি শুরু করলেন সত্যাগ্রহ। গান্ধীজির প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা আন্দোলনই আমরা দেখি গান্ধীজির আন্দোলন শুরু হয় সত্যাগ্রহ থেকে। গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন কি শুরু করলেন? সত্যাগ্রহ আন্দোলন সেটাকে আমরা বলি রাওলাট সত্যাগ্রহ। এটাকে আমরা বলি রাওলাট সত্যাগ্রহ। কবে শুরু করেছিলেন গান্ধীজি? একটা বড় সত্যাগ্রহের মার্চ শুরু করেন গান্ধীজি 6 এপ্রিলে, দিল্লি, বম্বে, পাঞ্জাব সমস্ত জায়গায়। এবং গান্ধীজি চেষ্টা করেন যে পাঞ্জাবে যাওয়ার, কিন্তু গান্ধীজিকে রাস্তায় আটকে দেওয়া হয়। রাস্তায় আটকে দিয়ে গান্ধীজিকে 8 এপ্রিলে গান্ধীজিকে অ্যারেস্ট করা হয়। 8 এপ্রিল। 6 এপ্রিলে তিনি সত্যাগ্রহের মার্চ শুরু করেন এবং পাঞ্জাবে যাওয়ার জন্য তিনি যাত্রা শুরু করেন, কিন্তু 8 এপ্রিলে তাকে আটকে দেওয়া হয় এবং তাকে অ্যারেস্ট করা হয়। ঠিক 9 এপ্রিলে, ঠিক তার পরের দিন 9 এপ্রিলে পাঞ্জাবে বা সারা দেশের পুরো নর্থ ইস্ট সাইডে আমরা জানি এখনো হয় না, রামনবমীতে সারা নর্থ ইন্ডিয়াতে রামনবমীর একটা বিরাট মার্চ বেরোয়। এবং এই রামনবমীর মার্চকে ব্রিটিশিয়ানরা ভাবে যে বিরাট আন্দোলনের একটা রূপ নিচ্ছে, কিন্তু সেটা ছিল একদমই ধার্মিক। এবং সমস্ত লোক, হিন্দু মুসলমান সবাই হিন্দু মুসলিম যারাই ছিল সবাই রামনবমীর দিনে বিভিন্ন জায়গায় তারা রামনবমীর জন্য পথযাত্রা বা শোভাযাত্রা এইসব বের করেছিল। এবং বের করার পরে একটা বিরাট জনসংখ্যার সমাগম হয়েছিল পুরো দিল্লি বলো, পাঞ্জাব বলো, অমৃতসর, নর্থ ইন্ডিয়াটা পুরো জায়গাতে। এবং এর প্রেসারে পড়ে
ইন্ডিয়ানসদের এই ব্রিটিশদের মনে একটা সন্দেহ দানা বাজছিল যে এটা একটা বিরাট রূপ নেবে, এটা একটা এই জন্য সেই ভয়ে তারা মাস অ্যারেস্ট করা শুরু করে এবং এই অ্যাক্ট অলরেডি চালু ছিল। তো এই অ্যাক্টে যেহেতু নো অ্যারেস্ট নেই, নো অ্যাপিল, নো দলিল, নো ওয়াকিল, যাকে খুশি তাকে অ্যারেস্ট করা শুরু করে। এবং তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হয়ে যায় সেটা হচ্ছে 10th এপ্রিলে এনাদের দুজনকে অ্যারেস্ট করা হয়, যারা পাঞ্জাবে একদম পিসফুলি, তারা শুধু সত্যাগ্রহই করছিল একদম পিসফুলি, আর কিছু না, কোনো নো আর্মস, নো কিছু, কোনো রকমের দিয়ে নয়, শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিল, সভা করছিল। তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয় কেচলু এবং ডক্টর সত্যপালকে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল। ডিপোর্ট করে দেওয়ার পরে তারা জানতে চেয়েছিল, আমাদের সেখানকার পাঞ্জাব অমৃতসরের লোকেরা জানতে চাইছিল যে আমাদের নেতাদের সঙ্গে কি করা হয়েছে, অ্যাকচুয়ালি সেটা অন্তত জানা ব্রিটিশ সরকার কি করা হয়েছে। তো এই নিয়ে আন্দোলন চলতে থাকে এপ্রিল 1919। এই ডেটটা ছিল অ্যাকচুয়ালি পাঞ্জাবের একটা খুব আনন্দের দিন, বৈশাখের দিন ছিল। এবং বৈশাখের দিনে পাঞ্জাবের সাধারণ মানুষরা, একদম সাধারণ মানুষ, যাদের রাজনীতির সঙ্গে কোনো লেনাদেনা নেই, কোথায় কি হচ্ছে তার সঙ্গে কোনো লেনাদেনা নেই, শুধুমাত্র অমৃতসরে এটা, আর এই জালিয়ানওয়ালাবাগ হচ্ছে বাঘটা ছিল, অ্যাকচুয়ালি এটা একটা বাঘ মানে হচ্ছে মাঠ, একটা জায়গা, তো পার্কের মতো, ধরে নাও এখনকার দিনের যেরকম পার্ক, ঠিক পার্কের মতো একটা জায়গা ছিল, যে জায়গাটা থেকে অমৃতসর বেশি দূরে নয়, এবং অমৃতসরের স্বর্ণ মন্দির মানে সোনার মন্দিরটা বেশি দূরে নয়, এবং সেখানে মেলা হচ্ছিল। ঠিক সেই মেলা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক চলে এসেছিল, কোথায় না এইখানে মেলা দেখতে। এবং যেহেতু এখান থেকে বেশি দূর ছিল না, এখান থেকে 2-3 কিলোমিটার রাস্তা, 2 থেকে 3 কিলোমিটার রাস্তা ছিল এই জায়গাটা, তো তারা মেলা ঠেলা দেখে এসে, যেহেতু একটা বড় জায়গা, মেলা ফেলা দেখে বা ঘুরে ঘুরে এসে এখানে এসে তারা সমস্ত লোক এখানে এসে রেস্ট নিচ্ছে। কিছু লোকের আগের থেকেই একটা সমাবেশ বা সভা করার একটা ব্যাপার ছিল, এবং তারাও দলে দলে এসে এই জালিয়ানওয়ালাবাগ, ধরো এই একটা জায়গা, আর এই জায়গাটা জালিয়ানওয়ালাবাগের এই বাগেরটা না, এখানে রাস্তা শুধু একটাই গেট ছিল, আর কোনো গেট ছিল না, ছোট্ট একটাই গেট, চারিদিকে বিল্ডিং, উঁচু উঁচু দেওয়াল, উঁচু উঁচু পাঁচিল, আর ঢোকার বেরোনোর শুধুমাত্র একটাই গেট। দরজা অনেক ছিল, দরজা এই পাশে অনেক ছিল, কিন্তু সব দরজা বন্ধ থাকতো, কোনো জায়গায় কোনো ইয়ে নেই। আর চারিদিকে একটু গাছপালা থাকতো, মাঝখানে একটা সভা করার মতো মাঝখানে একটা উঁচু ঢিপির মতো ছিল, সেইখানে দাঁড়িয়ে একজন লোক বক্তৃতা স্টার্ট করে। এবং বক্তৃতা স্টার্ট করার পর সেই লোক সেখানেও তার বক্তৃতা শোনার জন্য যারা এসেছিলেন তারা দলে দলে সেখানে গিয়ে আস্তে আস্তে উপস্থিত হওয়া শুরু করে, এবং যারা মেলায় ঘুরতে এসেছিল তারাও ন্যাচারাল সাধারণ কৌতূহল বশতই তারাও ইচ্ছা হলো শুনি, এখানে বসে না থেকে, চুপচাপ বসেই তো আছি, বসে না থেকে কি বলছে একটু শোনার জন্য তার সামনে গিয়ে বসে সভা শুনছিল। এই ছিল সেই দিনকার সাধারণ মানুষের অ্যাক্টিভিটি। এটা ক্রাইম না, এটা অন্য কিছু? এই ছিল ক্রাইম ব্রিটিশদের কাছে, এটাই ছিল ব্রিটিশদের কাছে বড় ক্রাইম, যার জন্য 1000-1500 লোক, সঠিক তো তথ্য ব্রিটিশরাও দেয়, 1500-র উপরে লোক হত্যা করেছিল শুধুমাত্র এই অপরাধে, যে শান্তিপূর্ণ কিছু যারা নিরস্ত্র লোক, যাদের কোনো রাজনীতির সঙ্গে লেনাদেনা নেই, যাদের আন্দোলনের সঙ্গে কোনো লেনাদেনা নেই, তারা এসে চুপচাপ বসেছিল, মেলা দেখতে এসে চুপচাপ বসেছিল। এই ছিল তাদের অপরাধ। ঠিক যেরকম আজকে পেহেলগাঁওয়ে তারা গেছিল শুধুমাত্র আনন্দ ছুটি কাটানোর জন্য, তাদের কোনো অপরাধ ছিল না, তাদেরকে এসে গুনে গুনে তাদেরকে মারা হয়েছে। ঠিক সেইভাবেই এখানেও মারা হয়েছিল, যাদের কোনো দোষ ছিল না তাদেরকে মারা হয়েছিল। বাচ্চা, মহিলা, এখানে তো তবু বাচ্চা মহিলাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে বাচ্চা, মহিলা কাউকে ছাড়া হয়নি। এবং সব থেকে নির্মম যে জিনিসটা সেটা হচ্ছে যে সব থেকে ছোট বয়সে মারা গেছিল সেই বাচ্চাটার বয়স ছিল মাত্র 6 উইক, মানে 1.5 মাস বয়স ছিল যে বাচ্চাটা মারা গেছিল। যেটা অ্যাকাউন্টেড, মানে আমরা জানতে পেরেছি যে জিনিসটা সেটা হচ্ছে যে বাচ্চাটা সব থেকে কম বয়সী বাচ্চা ছিল, সে মারা গেছিল, তার বয়স ছিল 6 উইক। আনইমাজিনেবল, এটাকে ভাবা যায় না। এটা একটা ম্যাসাকার, একটা গণহত্যা চালিয়েছিল ব্রিটিশ সরকার। এবার কিভাবে চালিয়েছিল সেটা হচ্ছে, এই আমরা দেখলাম যে এইখানে ছোট্ট একটা গেট, তো ঠিক এইখানে যখন এরকম সমাবেশ হয় তখন আমাদেরও দেশের কিছু গাদ্দার তো থাকেই, সব জায়গায় সবকিছুতে। তো এখানেও যেরকম আজকে কাশ্মীরের ঘটনাতেও ঠিক ছিলেন, কিছু গাদ্দার তো নিজেদের দেশেও আছে, ঠিক সেরকমই এক গাদ্দার গিয়ে ব্রিটিশদের খবর দেয়, এবং ব্রিটিশরা খবর পায় যে এখানে কিছু সমাবেশ হচ্ছে। তখন জেনারেল আর ডায়ার, দুটো নাম আছে এখানে, জেনারেল আর ডায়ার, একজনের নাম হচ্ছে জেনারেল আর ডায়ার, যে গুলি চালিয়েছিল, স্পটে ছিল যে, আরেকজন হচ্ছে মাইকেল ও ডয়ার।
এই দুটো নামে খুব কনফিউশন হয়। একজন হচ্ছে জেনারেল আর ডায়ার, আরেকজন হচ্ছে মাইকেল ও ডয়ার। এই দুইজন, এ ছিল উচ্চপদস্থ কর্মচারী, এর আদেশে এই লোক, ইনি ছিলেন জেনারেল ব্রিগেডিয়ার, এর আদেশে এই লোক গিয়ে এখানে ফোর্স নিয়ে গিয়ে হাজির হয়, এবং ফোর্স নিয়ে গিয়ে হাজির হওয়ার পরে লাইন দিয়ে ঠিক এখানে সমাবেশ হচ্ছে, এইদিকে সমস্ত কিছু, লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে পড়ে ফোর্স, এবং এই গেটটাকে বন্ধ করে দেয়। ঠিক এই গেটের মুখেই তারা দাঁড়ায়, এই গেটটাকে বন্ধ করে দেয়। দেওয়ার পর এখানে লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি চালানো শুরু করে। মাত্র 3 মিনিট সময় দিয়েছিল, 3 মিনিট সময়ের পরে এখানে ফায়ারিং শুরু করা হয়। প্রথম লাইনের ফায়ারিং যখন শুরু হয়, প্রথম লাইনের থেকে তো ফার্স্ট লাইনে যারা ছিল তারা তো মারা গেল। তারপর তারা যখন ভাগ দেওয়া শুরু করলো, যখন দৌড়াদৌড়ি শুরু করলো, তখন এখানে একটা ছোট্ট কুয়ো ছিল। তারা কিছু লোক পাঁচিলের যেদিকে পাঁচিল ছিল সেদিকে পাঁচিলের উপর থেকে পালানোর চেষ্টা করলো, কিছু লোক যেখান থেকে পারছে পালানোর চেষ্টা করছে। কিন্তু এমন জানোয়ার এই লোক ছিল, যেখানে লোকজন যাচ্ছিল, যেদিকে লোক পালানোর চেষ্টা করছিল, ঠিক সেই দিকে ফোর্সদের দিয়ে গুলি চালিয়ে সেই দিকে যাতে বেশি ক্যাজুয়ালিটি হয়, বেশি লোক মারা যায়, ঠিক সেরকম ভাবে সেই দিকে গুলি চালানোর অর্ডার দিচ্ছিল। যখন মানুষ কোথাও কিছু না পড়লো, তখন কিছু মানুষ কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে ভাবলো যে কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে অন্তত প্রাণটা বাঁচায়, কিন্তু কি করে হবে? কুয়োর মধ্যে যারা ঝাঁপ দিয়েছিল তাদের পরের দিন তাদের সেখান থেকে 100 থেকে 150 জনের মানে মৃতদেহ সেখান থেকে উদ্ধার করা হয়। যারা লাভ দিয়েছিল প্রত্যেকে মারা গেছে। এরকম করার পর 10-15 মিনিট এরকম চালানোর পরে 1650 রাউন্ড গুলি চলেছিল, বুঝতে পারছো? 1650 রাউন্ড গুলি চলেছিল সেখানে। তারপর যখন গুলি শেষ হয়ে যায়, তারপর সেখান থেকে এরা ফোর্স নিয়ে ঠিক যেভাবে এসেছিল ঠিক সেরকম ভাবে ফোর্স নিয়ে তারা চলে যায়। এবং এই ফোর্সও কারা ছিল? এই ফোর্সও ইন্ডিয়ান ছিল, গোর্খা বাহিনী, ইন্ডিয়ার গোর্খা বাহিনী আর বলোচ, মানে এখন যে পাকিস্তান, সেই পাকিস্তানের বলোচ বাহিনী, এই দুটো বাহিনী ছিল এখানে ডিপ্লয় করা, তারাই গুলি চালিয়েছিল। তো যাই হোক, আসল লোক ছিল এই মাস্টার মাইন্ড ছিল এ অর্ডার দিয়েছিল। আর এই জেনারেল ডায়ার এখানে দাঁড় করিয়ে একে এখানে হত্যা করেছিল, মানুষকে হত্যা করেছিল। তো এই ছিল ম্যাসাকার, এই ছিল সেই দিনকার ম্যাসাকার, যেটা পৃথিবীর ইতিহাসে সব থেকে নৃশংসতম হত্যাকাণ্ড যদি হয়, তাহলে পৃথিবীর ইতিহাসে সব থেকে নৃশংসতম হত্যাকাণ্ড তো চালালো। তার কনসিকুয়েন্স কি? তার কনসিকুয়েন্স আরো বিভৎস। যারা এখানে ইনজিওর্ড হয়েছিল, যারা মারা গেছিল সঙ্গে সঙ্গে তো মারা গেছে, যারা এখানে ইনজিওর্ড হয়েছিলেন তারা যে একটা মানে রাহাত, যেটাকে তারা যে একটা কোনো রকমের হেল্প পাবে, কিছু পাবে, সেটাও বন্ধ করে দিয়েছিল। ঠিক 13 এপ্রিলে যখন সব এই হত্যালীলা শেষ, তারপরে এখানে চালু করলো মার্শাল ল। তারপরেই চালু করে দিল মার্শাল ল, যাতে কেউ ঘরের থেকে, মার্শাল ল মানে হচ্ছে কেউ ঘরের থেকে বেরোবে না, যে ঘরের থেকে বেরোবে তাকে অ্যারেস্ট করা হবে, এই হচ্ছে মার্শাল ল। তাহলে ওখানে তাদেরকে হয়তো উদ্ধার করলে কিছু লোককে বাঁচানো যেত, কিন্তু সেই রাস্তাও ব্রিটিশার্সরা বন্ধ করে দিয়েছিল। বন্ধ করার পরে 15 এপ্রিল 15, সেখানে তারা থেমে থাকেনি শুধু, 15 এপ্রিলে গুজরানওয়ালা বলে একটা জায়গা, গুজরানওয়ালা বলে একটা জায়গা, যেখানে প্রোটেস্ট হচ্ছিল, এর এগেইনস্টেই প্রোটেস্ট হচ্ছিল, সেখানে পর্যন্ত এই মাইকেল ওডয়ার সেখানে পর্যন্ত ফাইটার জেট থেকে বোম ফেলা হয়, এবং সেখান থেকে মেশিন গান দিয়ে গুলি চালিয়ে সেখানে পর্যন্ত কিছু লোককে হত্যা করা হয়। মানে ব্রিটিশরা তখন এটা ধরেই নিয়েছিল যে আমরা যা খুশি তাই করতে পারি, আমরা যত খুশি লোক মারতে পারি, কেউ কিছু বাধা দেওয়ার নেই, কেউ কিছু বলার নেই, না আমাদের ব্রিটিশ এম্পায়ার আমাদের কিছু বলবে। কারণ ব্রিটিশ এম্পায়ার কি বলবে? এই যে মাইকেল ও ডয়ারকে ব্রিটিশ এম্পায়ার এই ঘটনার জন্য রিওয়ার্ড দিয়েছিল, রিওয়ার্ড। লর্ডস, হাউস অফ লর্ডস, ব্রিটিশদের পার্লামেন্ট হচ্ছে হাউস অফ লর্ডস, দুটো, একটা হচ্ছে হাউস অফ কমন্স, একটা হচ্ছে হাউস অফ লর্ডস। হাউস অফ লর্ডসে গিয়ে এই মাইকেল ওডয়ারকে রিওয়ার্ড দেওয়া হয়েছিল, একটা তরোয়াল গিফট করা হয়েছিল তাকে রিওয়ার্ডস হিসাবে, যে তুমি যা করেছো ভালো করেছো, ব্রিটিশদের ফরে তুমি কাজ করেছো। এই হচ্ছে ব্রিটিশদের চরিত্র, ইনহেরেন্ট চরিত্র হচ্ছে ব্রিটিশদের এইটাই। কিন্তু সেখানকার হাউস অফ কমন্সে এর নিন্দা করা। তারপর আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউতে তারপর হচ্ছে হান্টার কমিশন নিয়ে আসা হয়। দ্য হান্টার কমিশন অনেক মানে এরপরে ইন্ডিয়ান লিডার্সরা বা সারা দেশে একটা ব্যাপক এই নিয়ে আন্দোলন শুরু হওয়ার পরে ব্রিটিশ সরকার তখন কিছুটা নত হয়ে হান্টার কমিশন নিয়ে আসে, হান্টার কমিশন পাঠায়।
এই হান্টার কমিশন পেশে কিছুই করেনি, 4 মাস ধরে নাটক করলো। 13 এপ্রিলের ঘটনা, 4-5 মাস এরা নাটক করে অক্টোবর মাসে এরা একে ক্লিন চিট দিয়ে চলে গেল। এই হচ্ছে ঘটনা হান্টার কমিশন। 18th অক্টোবরে হান্টার কমিশনের রায় বেরিয়েছিল। হান্টার কমিশনের রায়ে সবাইকে ক্লিন চিট দেওয়া হয়েছিল এবং জেনারেল ব্রিগেডিয়ার ডায়ারকে, শুধুমাত্র ব্রিগেডিয়ার ডায়ারকে পদচ্যুত করা হয় এবং তাকে ব্রিটেনে ফিরে যাওয়ার আদেশ দেওয়া হয়। তো এই হচ্ছে পুরো ঘটনা। আর এই ঘটনার কনসিকুয়েন্স অনেকগুলো হয়েছিল কনসিকুয়েন্স। সেটা হচ্ছে তখন ভগৎ সিং তখন একদম ছোট বয়স, মানে 11-12 বছর বয়স। তখন 11-12 বছর বয়স ভগৎ সিং সেই জালিয়ানওয়ালাবাগে গিয়ে সেই রক্তাক্ত যে মাটি, সেই মাটি বোতলে ভরে নিয়ে এসেছিল যে যতদিন না পর্যন্ত প্রতিশোধ নেবো ততদিন পর্যন্ত আমার প্রাণ ঠান্ডা হবে না, আমার মন জুড়বে না। এবং মন জুড়িয়েছিল কবে? 1940-তে উধম সিং ব্রিটেনে গিয়ে জেনারেল এই মাইকেল ও ডয়ারকে গুলি করে শেষ করে তো মেরেছিল 1940-তে গিয়ে। কোথায়? ক্যাক্সটন হলে উধম সিং এই যখন ম্যাসাকার চলছিল তখন উধম সিং এখানে প্রেজেন্ট ছিল এবং প্রেজেন্ট থাকার পরে সেই দিনই সে মনে মনে ভেবে নিয়েছিল যে এই যে করেছে তার প্রতিশোধ আমি নেব, এবং সে নিয়েও ছিল 1940-তে ব্রিটেনে গিয়ে ব্রিটেনের সবার সামনে দাঁড়িয়ে ক্যাক্সটন হলে বসে সবার সামনে দাঁড়িয়ে ডায়ারকে সোজাসুজি গুলি চালায়। এরকম ভাবেই গুলি চালায়। হ্যাঁ, আজকেও করা উচিত। পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সামনে যারা দোষী রয়েছে সামনে দাঁড় করিয়ে, পাকিস্তানের বর্ডারে দাঁড় করিয়ে ঝুলিয়ে, বর্ডারে ঝুলানো উচিত সবগুলোকে। বর্ডারে ঝুলিয়ে প্রত্যেকটাকে সেখানে 10 দিন 15 দিন ধরে ঝুলিয়ে রাখুক, সবাই আসুক দেখুক, এক একটা করে গুলি পাইপ থেকে এক একটা করে গুলি মাথা পর্যন্ত নিয়ে যাওয়া উচিত, মারা উচিত। এরকম ভাবে মারা উচিত যাতে আজ থেকে 10 বছর 15 বছর 100 বছর পরে গিয়েও হলেও ভয় পায় যে এরকম ভাবে কেউ কাউকে মেরেছিল, কেউ কাউকে সাজা দিয়েছিল, এরকম ভাবে যাতে একবার হলেও এরকম কাজ করতে গিয়ে ভয় পায় মানুষ, এরা যাতে ভয় পায়। বর্ডারে একদম বর্ডারের উপরে দাঁড় করাবে, বর্ডারের উপরে দাঁড় করিয়ে সবগুলোকে ঝুলিয়ে রাখবে পাইপ থেকে একটা একটা করে গুলি করা শুরু করবে, পচে আস্তে আস্তে মরে, এবং সবগুলো যেন দেখে ওখানকার লোকেরা। এরকম ভাবে মারা উচিত। এগুলোই হচ্ছে আসল। তবেই ঠান্ডা হয়, মানে বলে না যে রক্ত ঠান্ডা কিভাবে হবে, এইভাবেই হবে, নাহলে ফুটছে রক্ত। ঠিক এইরকম এই উধম সিং এনারও ঠিক এই অবস্থায় হয়েছিল। ঠিক সেই জন্যই জায়গায় গিয়ে ডাইরেক্ট গুলি করে এসেছিল ক্যাক্সটন হলে, এবং তার ফাঁসি হয় সে জায়গায়। যা হয়েছে তার যখন তাকে কোর্টে তোলা হয় তখন একদম নর্মাল, আমি যা করেছি বেশ করেছি, এর জন্য যদি আমার ফাঁসি হয় আমি তো প্রস্তুত। এবং কোনো পুলিশকে কাউকে কিচ্ছু হার্ম করেনি, একজনকেই শুধু লক্ষ্য ছিল, একজনকে টার্গেট ছিল, গেছে গুলি করে চলে আসছে। এটাই হচ্ছে প্রতিশোধ। এরকম ভাবেই নেওয়া উচিত প্রতিশোধ। তো এই হচ্ছে জালিয়ানওয়ালাবাগের পুরো ম্যাসাকার। এবং 1940-তে উধম সিং ও ডায়ারকে মারে। হ্যাঁ, আর এই ডায়ারের কি অবস্থা হয়েছিল? এই ডায়ার 1927 এমনিতেই রোগে পড়ে অক্কা গেছিল। ঠিক আছে, এর অবস্থা মানে ওই বাপকেও ছাড়ে না, ঠিক এর অবস্থাও সেরকম হয়েছিল। যখন তারপরেই একে সরিয়ে নেওয়া হয় ব্রিটেনে, এবং তারপরেই 1927-এ গিয়ে এর মৃত্যু হয়, বিভিন্ন রকমের রোগে ভুগে মারা যায়। তো জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার নেপথ্যে এই কাহিনী। এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট কিছু এক্সামের কোয়েশ্চেন: কবে হয়েছিল জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, কে এর নেপথ্যে কে অর্ডার দিয়েছিল, কবে কোন ডেটে হয়েছিল, গান্ধীজির কি রোল ছিল, রাওলাট সত্যাগ্রহ কবে হয়েছিল, রাওলাট সত্যাগ্রহ কবে লঞ্চ করা হয়েছিল, রাওলাট অ্যাক্ট কবে এসেছিল, রাওলাট অ্যাক্টের অ্যাকচুয়াল নেম কি, এই কয়েকটা কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে, এবং এই কয়েকটা কোয়েশ্চেন বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।